50-60 দশকের জনপ্রিয়তম সর্বভারতীয় কথাশিল্পী বিমল মিত্রের 31তম স্মরণ দিবস উপলক্ষে কিছু গুণীজনের সমাবেশ হয়েছিল লেখকের বাসভবনে গত 2রা ডিসেম্বর। লেখকের গুণমুগ্ধ সাহিত্যিক, প্রাবন্ধিক, নাট্যকার ও চলচ্চিত্র শিল্পীরা তাদের আলোচনার মধ্য দিয়ে লেখকের স্মৃতিময় সন্ধ্যাটি বড় মনোরম করে তুলেছিলেন। এই ভিডিওটিতে রইল তারই কিছু বিশেষ মুহূর্ত। আমাদের এই সম্মেলন পূর্ণতা পাবে না, মানে বিশ্ব হিন্দি সম্মেলনে তার বিমল মিত্রকে যেতেই হচ্ছে। প্রেমেন্দা পর্যন্ত বলেছেন, প্রথম বিশ্ব হিন্দি সম্মেলনে যখন হয়েছিল প্রেমেন্দার সঙ্গে প্রথমটাতে বিমল মিত্র দিয়েছিলেন, সেখানেও বলেছেন যে তোমার যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা তুমি যদি না আসতে হতাশ হয়ে যেত। যাই হোক, আমিও পরবর্তী সময় যখন বিভিন্ন সময়, এবং আমিও দেখেছি বোধহয় বাংলাদেশের বাইরে, মানে পরবর্তীকালে লেখকদের মধ্যে বিমল মিত্রের নামে সাহিত্য সংস্থা, কলকাতা বা বাংলাদেশে নয়, আমরা বিলাসপুরে দেখেছি সেখানে বিমল মিত্র সাহিত্য সংস্থা, তারা বিশাল একবারে আয়োজন করেছে বিমল মিত্র সাহিত্য নিয়ে পর্যালোচনায়, এবং হিন্দি সাহিত্যের সমস্ত দিকপালেরা সেখানে উপস্থিত হয়েছে। আমি একটা অভ্যাস দিচ্ছি, আমার জ্যাঠামশাই বনফুলের যারা ইবুক পড়ছে অলরেডি, এরকম একটা সংস্থার সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আপনারা যদি অনুমতি দেন আরো 10 জনের সঙ্গে কথা বলুন, আমিও কথা বলতে পারি। আর হয় কি, ইবুক করে দেওয়া যায়, আসলটা হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমি প্রোডাক্টটা তৈরি করলাম, পুরো আমার গোডাউনেই পড়ে আছে, মানুষের কাছে পৌঁছে দেওয়া। সুতরাং ইবুক করার লোক অনেক আছে, কিন্তু এই যে বাঙালিদের কাছে বিশ্বে এবং ভারতবর্ষে পৌঁছে দেওয়ার দায়িত্বটা, এটা সবচেয়ে শক্ত। এবং এই জন্য অনেক ইবুক হয় কিন্তু মানুষের কাছে পৌঁছয়। এই দায়িত্বটাও নিতে হবে, যে ইবুকটা করবে এটা মাথায় রাখতে হবে, মানে অর্থাৎ ডিজিটাল প্রমোশন যেটাকে বলে, এটা হলে সুবিধা স্যার ভালোই জানে। তবু আপনি যদি অনুমতি দেন আমি একটু কথা বলতে পারি। আমাদের বনফুল স্মারক পুরস্কার 1989-এ আমি এসেছিলাম, বিমল মিত্র মহাশয়কে দেওয়া হয়েছিল রবীন্দ্র সদনে 1989। ঠিক আছে, আমার বাবা অগ্নিশ্বরের পর আমার বাবা ফিল্ম ডিরেক্টর অরবিন্দ মুখার্জি, আপনারা জানেন। বাবা অগ্নিশ্বরের পর বিমল মিত্রের একটি উপন্যাস রাজা বদল, একটা গ্রামের স্কুলের হেডমাস্টারকে নিয়ে গল্প, সেটা বাবা স্ক্রিপ্ট করলো এবং সেটা উত্তম কুমারের পছন্দ হলো, বলে আরেকটা অগ্নিশ্বর হবে। তারপরে বিমল মিত্র সেই স্ক্রিপ্ট অ্যাপ্রুভ করলো, সবকিছু হলো, কিন্তু তিনি 80 সালে চলে গেলেন। নাহলে রাজা বদলটাও খুব সুন্দর হতো। এই ঘরে বসে কলকাতার ধারাবাহিক 300 বছরের সামাজিক ইতিহাস, বৃহত্তর সব গ্রন্থের মধ্যে যিনি লিপিবদ্ধ করেছিলেন, আমরা যারা পরবর্তীকালে ইতিহাসের সামান্য ছাত্র, তারা জেনেছি, শিখেছি, বুঝেছি কলকাতার সুপ্রাচীন ইতিহাস। সেই কাজেরই একটা সামান্য নিদর্শন দিতে চেষ্টা করেছি এই কলকাতা সংক্রান্ত বইটি রচনা করার। আমার খুব ভালো লাগছে এই কাজে যিনি আমাকে সবচেয়ে উৎসাহ দিতেন, প্রেরণা দিয়েছেন, যার কথা গ্রন্থে লিপিবদ্ধ আছে, তার সুযোগ্যা কন্যা লেখিকা শ্রীমতী শকুন্তলা বসুকে আমার এই ক্ষুদ্র নিবেদনটুকু, প্রয়াসটুকু আমি তার হাতে তুলে দিতে পেরে খুব আনন্দ লাগছে। প্রথম আমি এই বইটা তার হাতে তুলে
পূর্ণ প্রাণে সুহে আনন্দ বসন্ত সমাগমে কিলা বন্যে পূর্ণ প্রাণে সুহে আনন্দ বসন্ত সমাগমে কিলা বন্যে পূর্ণ প্রাণে সোহে বিকশিত প্রীতি কুসুম হে হে আনন্দ বসন্ত সমাগমে বিকশিত প্রীতি কুসুম হে বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে কিলা বন্যে পূর্ণ প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে কিলা বন্যে পূর্ণ প্রাণে সোহে জীবনলতা পবনতা তব চরণে জীবনলতা পবনতা তব চরণে হরষ গীত উচ্ছ্বসিত হে হে আনন্দ বসন্ত সমাগমে হরষ গীত উচ্ছ্বসিত হে হরষ গীত উচ্ছ্বসিত কিরণ গগনে কিলা বন্যে পূর্ণ প্রাণে সোহে কিলা বন্যে পূর্ণ প্রাণে সোহে বাইরে কালো ভিতরে কালো বাইরে কালো তাই তোকে ভালো লাগে না তো সে যতই কালো হোক আমার ভালো লেগেছে তো সে যতই কালো হোক আমার ভালো লেগেছে তোর পটল চেরা চক্ষু দুটি চাকু মেরেছে ভালো লেগেছে তো সে যতই কালো হোক আমার ভালো লেগেছে। বাবার সাথে আমি এসেছিলাম কমলস্থাকে সে প্রমাণটাও দিয়েছি মাঝে মাঝে বলি যে তোমার থেকে কিন্তু আমার আগে পরিচয় হচ্ছে তাই সবকটা সাহিত্য নিয়ে আমি ছবি করতে পারি সেই অধিকার আমার আছে তো আমি সব পরিচালকই বোধহয় শব্দ আর পূর্ববর্তী বক্তারা যেটা বলছিলেন যে বিমল মিত্র মানে যখন স্কুল লাইফে পড়েছি অনেক সময় আমি পাঠ্য বইয়ের নিচে রেখেও পড়েছি সেই টানটা কিন্তু সত্যি মানে রেখে দেওয়া যায় না যতক্ষণ না শেষ হচ্ছে এবং তারপরে বিভিন্ন বয়সে বা কাজের জন্য যখন পড়েছি বিমল মিত্র তখনও কিন্তু সেই একই ব্যাপার হয়তো একটা লাইন আমার এরকম হয়েছে পড়ে গেছি 4-5টা লাইন আবার আবার ফিরে সেটা পড়লাম
মানে ডেসক্রিপশনটা এতই চলমান, এতই জীবিত যে মনে হচ্ছে যে প্রত্যেকটা ঘটনা চোখের সামনে দেখতে পাচ্ছি। এই ভিজুয়ালাইজেশনের থেকে বিমল মিত্রের সাহিত্যে বোধহয় সব সাহিত্য নিয়ে সিনেমা হয়, মানে হয়তো সব রাইটারের সব সাহিত্য নিয়ে সিনেমা করা যায় না, চিত্রায়ন করা যায় না। এই কারণে বিমল মিত্র শুধুমাত্র বাংলা নয়, হিন্দি এবং সাউথেও প্রচুর জনপ্রিয় একজন, সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রচন্ড জনপ্রিয় একজন রাইটার। আর আমি বাংলাদেশে বহুবার গেছি, বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সাথে আমি ইন্দো বাংলা জয়েন্ট ভেঞ্চার ছবি করেছি। ওখানেও আমি দেখেছি যে বিমল মিত্র কতখানি জনপ্রিয়, যে চ্যানেল আর বাংলাদেশের যারা সর্বোচ্চ প্রোডাকশন হাউস তারাও আমাকে বিমল মিত্রের সাহিত্য নিয়ে ছবি করার জন্য বলেছিলেন। তারপরে আছে আলিয়াঘাট আছে, তো আমরা মোটামুটি প্ল্যানিং অনেকটাই এগিয়ে গেছে। হয়তো তো মোটামুটি হয়তো মানে 22-এ পুজো নাগাদ শুরু করতে পারবো। বম্বে কেন ওদের সব ইন্ডাস্ট্রিতে করোনার জন্য 2 বছর অনেক পিছিয়ে ছিল, তো সেই জন্য মানে পেন্ডিং কাজগুলোকে সবাই কমপ্লিট করবে, কিন্তু সবাই ভীষণ আগ্রহী। আর উন্নতির ছবি বা উত্তম কুমারের ছবি কিন্তু আমরা মানে আমি এ ব্যাপারে কমলেশাও আমার গাইড করেছে যে আরো সেই সময়কার সমাজের যে চিত্রায়নটা সেটা আমরা আমার ছবিতে আমি তুলে ধরার চেষ্টা করছি। মানে সেই যে পরিবর্তনগুলো হয়েছিল, যে ভূতদাদের চোখ দিয়ে যে কলকাতার যে একের পর এক পরিবর্তন, যে এদিকে দক্ষিণেশ্বর, এদিকে বিবেকানন্দ, রামকৃষ্ণ, এদিকে ইংরেজ, মানে সমস্ত মিলিয়ে মিশিয়ে যাত্রা যে ভূতদাদের, মানে যা পুরো জার্নিটা কমপ্লিট করেছি, স্ক্রিপ্টের এখনো চলছে কাজ। তো আমার মনে হয় সবার ভালো লাগবে। আর আপনাদের সবার শুভেচ্ছা, সবার আশীর্বাদ চাই। আর আমি যেন পরপর বিমল মিত্রের ছবি করতে পারি, বিমল মিত্রের গল্পের চিত্রায়ন করতে পারি, সেই সুযোগ, সেই সাহস সবটুকুই যেন আসে। আমাদের থেকে সব সাহায্য সেটা তোমাকে করতেই হবে, তাহলে এসে আমি তো একাডেমিতে বসে যাবো। আর আমার বিমল মিত্রের সুযোগ্য নাতনি পাওনার সাথে কথা হয়েছে, ও ভীষণ গুণী শিল্পী, ও খুব উৎসাহী যে তাড়াতাড়ি করে তুমি সব কাজ শুরু করো, আমি বাবাকে বলে দিচ্ছি। তো পরপর অনেকগুলো লিস্ট আছে, নিশ্চয়ই ভালো হবে, সবার শুভকামনা চাই। আর আজকের দিনে প্রয়াণ দিবস যদিও, কিন্তু আমার মনে হয় প্রতি বছরই এই দিনটাতেও উনি নতুন করে জন্ম হয় আমাদের সবার মাঝে, এবং উনি থাকবেন, ওনার চিরকালীন সম্পদ নিয়ে, সাহিত্য নিয়ে উনি আজীবন আমাদের মধ্যে বেঁচে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই। আরো যারা বক্তা আসেন তারা, আমি ওনাকে নিজের সপক্ষে দেখিনি, কিন্তু ওরা গল্প পড়ে, উপন্যাস পড়ে বা সিনেমা দেখে বুঝেছি যে সত্যি শরৎচন্দ্রের পরে যদি খুব জনপ্রিয় কথা সাহিত্যিক থাকে তিনি বিমল মিত্র। আর আমি সাম্প্রতিককালে মানে জাস্ট 1-1.5 মাস আগে কমলদারি দেওয়া একটা বই বিনিদ্র পড়ছিলাম, তো খুবই সুন্দর বই, মানে গুরু দত্তের পার্সোনাল লাইফ নিয়ে লেখা, মানে গীতা দত্তর কিছু কথা আছে, ওয়াহিদা রহমানের কথা আছে। আমি এটা পড়তে পড়তে মনে হচ্ছে না আমার চোখের সামনে এই ঘটনাগুলো ঘটছে, এত সুন্দর ডেসক্রিপশন, মানে একবার এসে ভিভিড বলে না, মনে হচ্ছে একটা যেন ঠিক যেরকম বলেছে সেরকমই লিখেছে, না বেশি না কম। আর প্রত্যেকটা পাতার পর পাতা মানে পড়তে শুরু করলে থামা যাবে না। আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা বলছি, তো সেই বইটা নিয়ে হয়তো ফিউচার আমরা কিছু করতে চাই, আমার কমলিস্টটা গান আছে। আর আমরা 70-এর দশক চৌরঙ্গি নাটক, সেই নাটকটা প্রায় 5 বছর চলেছিল শঙ্করের বিশ্বভা থিয়েটারে। তো তারপরের নাটকটাই আসামি হাজি। আসামি হাজি যখন নাটক, তখন সেখানে অভিনয় করতেন বিকাশ রায়, তরুণ কুমার, সত্য বন্দ্যোপাধ্যায় এবং প্রেমাংশু বসু, শৈলেন মুখার্জি, এইসব দিকপাল অভিনেত্রীরা। তো তার মধ্যে আমারও একটা ছোট্ট চরিত্র ছিল, আমিও সেই সময় অভিনয় করতাম।
আমি ওর কাছে আসতাম, কখনো বাবার সঙ্গে, কখনো বা একা। স্নেহ করতেন খুবই, জেঠু বলে বলতাম। একবার মনে আছে, এবার বাংলা পত্রিকার আমি সম্পাদক, ওর কাছ থেকে একটা লেখা চেয়েছি পুজো সংখ্যার জন্য। উনি বলেছেন, দেব, তুমি চলে এসো। আমি এসে দেখলাম পুজোর কয়েকদিন বাকি আছে, তখন নবকল্লোলের প্রতিনিধি বসে আছেন, ঘরোয়া পত্রিকার প্রতিনিধি, এলোমেলো বলে একটি পত্রিকা তখন বেরোতো, তার প্রতিনিধি। এবং আমাকে ইঙ্গিতে বললেন, বসো চেয়ারে। উনি কি করে ভাবতেন আমি জানি না। কোনো কার্বন কপিতে কিছু লেখা নেই, তখন তো কম্পিউটারের প্রশ্নই নেই। উনি এক একজনকে উপন্যাসের কিছু স্ক্রিপ্ট লিখে দিচ্ছেন, 6 পাতা 8 পাতা করে। সঙ্গে সঙ্গে নবকল্লোলের প্রতিনিধি ছুটলেন, তারপরে আরেকটি উপন্যাস ঘরোয়া, তাকে দিলাম 7-8 পাতা লিখে দিলেন। তারপরে দিলেন এলোমেলোকে ওই রকম 5-6 পাতা। তিনিও ছুটলেন, প্রেসে দিতে হবে যাতে পুজোর সময় পত্রিকাটি বেরোয় ঠিক সময়। আমি অবাক। শুনেছিলাম মাইকেল মধুসূদন দত্ত অনেকে বসিয়ে রাখতেন এবং বলতেন কোন শব্দটা একই, ক্ষণপ্রভা প্রভাদানে বাড়ায় মাত্র আধার পথিকের ভাবিতে। ক্ষণপ্রভাটা কে যেন বলেছিলেন বিদ্যুতের বদলে, উনি ক্ষণপ্রভাটা বসিয়ে দিলেন। সেটা একটু অন্যরকম ব্যাপার, কিন্তু একা মানুষ মাথা থেকে লিখে যাচ্ছেন চরিত্র, পটভূমি, সবকিছুই, কাহিনী কোথায় কিভাবে মনে রাখতেন আমি জানি না। খুব অবাক লাগে এখন। তো যাই হোক, তারপরে আমাকে যখন বলেন, হ্যাঁ তোমাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি, দাঁড়া, আমি গল্প লিখতে পারছি না, যেন মাথায় ভীষণ, মানে এত কাহিনী ঘুরছে একসঙ্গে যে আমি গুলিয়ে ফেলবো সব। আমি তোমাকে একটা প্রবন্ধ লিখে দিই, তাহলে হবে? অবশ্যই হবে, আপনি যা দেবেন তাই। এই বিমল মিত্র প্রচুর গল্প উনি করতেন। তা কাকা আমি এসবগুলো ভালোবাসি বলে আমাকে এসে খুব জানাতেন। মানে আমার খুব ইচ্ছা করতো যে একবার যদি সুযোগ পাই এসে দেখে যাবো ভদ্রলোককে। কিন্তু মুশকিল হলো আমি তখন খুব লাজুক ছিলাম। মানে এই দরজা নক করে এত বড় একজন লোকের সামনে এসে দেখা করবো, একটা পুচকে ছেলে, সেই ভয় আর আজকে আসতে পারলাম না। আপনি ইন্টারনেটের যোগ হলে আমরা তাদেরকে আরো বেশি করে পেতাম, আরো বেশি করে দেখতে পারতাম। কিন্তু তার থেকেও যেটা বড় দুঃখের, যে এত বড় সাহিত্যিক ভারতের ইতিহাসে, মানে বাংলা ভাষার ইতিহাসে এখন যদি দেখবেন পদ্মশ্রী, পদ্মভূষণ, মানে পদ্মবিভূষণ, যে সমস্ত, মানে আমি অন্য সাবজেক্টও ছেড়ে দিলাম, খালি সাহিত্যের ক্ষেত্রে যারা পেয়েছেন, অরুণাচল প্রদেশ থেকে, আন্দামান থেকে শুরু করে গুজরাট থেকে যারা পাচ্ছেন, আপনি যদি একটু খোঁজ নিয়ে দেখেন সেই অথারকে তার ডিস্ট্রিক্টে, মানে আহমেদনগরে গিয়ে সেই ডিস্ট্রিক্টের লোকেরাই চেনে না, কোনদিন তার নামও শোনেনি যে এমন কোনো সাহিত্যিক আছে, তারাও পাচ্ছেন। কিন্তু আমাদের এই বাংলা সাহিত্যের মণিমাণিক্য যারা, মানে শুধু বিমল মিত্রের মধ্যে এরকম কিংবদন্তি লেখক না, আরো তো ছিলেন। নাটকে যদি আমরা উৎপল দত্তের কথা মনে করি, এরা কেউ পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ কিছুই পেলেন না। মান্নাদের মতো শিল্পীরাই যদি এই বর্তমানে আমাদের বাঙালির ক্ষেত্রে যে এইরকম জায়গায় যদি এইরকম আমরা মানে 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 আমি মনে করি অবহেলিত, বঞ্চিত এবং নিপীড়িত হই, তাহলে মানে আগামী প্রজন্ম তো বাংলা প্রায় উঠেই যাচ্ছে। বিদেশে তো বাংলা ভাষা চর্চা প্রচলন প্রায় নেই। এখন আপনারা জানেন কিনা জানি না, মীর বলে একজন যে আছে, তার যে অ্যাঙ্করিং করে যে বাংলা অনেক পুরনো সাহিত্য এইসবগুলো খুব নাটকের মাধ্যমে খুব সুন্দর করে ওই সানডে সাসপেন্স বলে একটা প্রোগ্রামে করেছে। এটা বিদেশে ভীষণ পপুলার। মানে যে সমস্ত ছেলে মেয়েরা মানে কোনদিন বাংলা সাহিত্যের আস্বাদনই পেল না, জানলোই না, ওই এক রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র নামটা আছে বলে জানে বলে, বাদ বাকিরা যে কি অসাধারণ কাজ করেছে, বিশেষ করে বিমল মিত্র, আমি যাকে বলি বাংলার লিও টলস্টয়, যে এই অমূল্য সাহিত্য চর্চার থেকে আমরা মানে হারিয়ে গেলাম, দেখতে পেলাম না। আর মানে অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমাদের ফিল্মের লাইনের অনেক লোকজনরা রয়েছেন, যে মানে অনেকদিন পরে দেশে এসে যে সমস্ত ওই টিভি সিরিয়াল, মা মাসি গোছের টিভি সিরিয়াল গুলো দেখি, তারা ওই মানে শ্বশুর শাশুড়ির মানে শাশুড়ি বৌমার কেচ্ছা নিয়ে যে সিরিয়াল গুলো চলছে, এবং তারা কাঞ্জিবরম শাড়ি পরে সুন্দর মানে মেকআপ করে ঘুম থেকে উঠছে এবং ওই হাওয়া করে কাজে পাতে, এরা তো আমাদের কেউ নয়। মানে এই মানে যাদেরকে দরিদ্র দেখা হচ্ছে তাদের শাড়িটাও কিন্তু মানে একবারে মানে সেই ট্রেডার্স অ্যাসেম্বলির একবারে 1 নম্বর। আবার যারা অতি ধনী দরিদ্র তাদের তো মানে সেই সব্যসাচী মুখার্জির ফ্যাশন ডিজাইনিং এর করার জন্য উনি যে উদ্যোগটা নিয়েছেন, সে আমার মনে হয় এই উদ্যোগটা মানে যারা যখন দেখবে যে বাংলা সাহিত্যের কি মণিমাণিক্য লোকজন যেটা লিখে গেছে, বাদ বাকি সাহিত্যে যেটাকে প্রতিষ্ঠিত হওয়ার পরে আমার মনে হয় যে তারা অন্য সাহিত্য পড়তে চাইবেন না, মানে অন্য ভাষায় যে সমস্ত সাহিত্যপত্রগুলো চলছে তারা দেখতে চাইবে। এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে কিছু কটু কথা বললাম,
শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে, পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে, নিশীথের অন্ধকারে গভীর ধারে ভরুক প্রাণে, নিশিদিনে জীবনের সুখের পরে দুঃখের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সে শাখারে, যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সে শাখারে, যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা, যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা, তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা, নিশিদিনে জীবনে তৃষার পরে ভুখের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে।